আজকে আমি আমার স্যার এবং বাড়িওয়ালার সাথে ঘটে যাওয়া গল্প শোনাবো। সুন্দরবনের কাছে মিনাখায় আমার চেম্বার। আমি সবেমাত্র ডাক্তারিতে যোগ দিয়েছি। এই গ্রামের দেশে ডাক্তার কম, হাসপাতালে যারা যায় তারা সংখ্যাও কম, যায় শুধু বাচ্চা হওয়ার সময়। তবু আমি হাসপাতাল থেকে ফিরে চেম্বারে বসি, যদি একটু সময় কাটে এই ভেবে। তাছাড়া আমার একা একা ভালোই লাগে না। আমি এমনিতে খুব হইচই করা মেয়ে, 24 বছরের যুবতী সুন্দরী। হাসপাতালে বাড়ি সর্বত্র আমি হয় জিন্স, শার্ট, মিনি স্কার্ট, টি শার্ট, নয়তো টাইট হাল ফ্যাশনের ছোট চুড়িদার পরি। এখানে মুসলমানের সংখ্যা বেশি। আমার বাড়িওয়ালাও মুসলমান, ব্যাংকে চাকরি করেন। বউটিও বেশ সুন্দরী, আমার কাছেও বোরকা পরে আসে। ওর অবসর হলেই আসে, তারপর আমরা গল্প গুজবে মেতে উঠি। একদিন আয়শা ওর বর আহমেদের প্রশংসা করে আমাকে বলল, ওর বর আহমেদ নাকি বেশ সামর্থ্যবান পুরুষ, ওরা খুব সুখী, আর প্রতি রাতেই ওরা দুজন এক হয়ে যায়। আহমেদ অনেকক্ষণ ধরে নানা ভঙ্গিমায় আয়েশাকে আদর করে। আয়শার প্রতি রাতে প্রায় 5-6 বার খেলা হয়, কখনো কখনো তারও বেশি। আয়েশার মুখে এসব কথা শুনে আমার যেন আগুন জ্বলে ওঠে, আর এর সাথে সাথেই পুরনো দিনের কথাগুলো আমার মনে পড়ে যায়। আমার কয়েকটা প্রেমের সম্পর্ক ছিল। মেডিকেল কলেজের শিক্ষক ও বন্ধুদের মধ্যে অনেকেই আমাকে ভালোবাসতো। এর মধ্যে একজনের সাথে আমার নিয়মিত খেলা হতো, যেমন পরিমল স্যার। উনি প্রথম আমার নথ ভাগেন। আমি কলেজে ভর্তির আগেই এসব কিছুই জানতাম না। ভর্তির 1 মাসের মাথায় স্যার একদিন আমাকে স্টাফ রুমে ডাকলেন। আমি তখন সবে 19 বছরের। কলেজে তখন প্রায় কেউ নেই। আমি গেলে স্যার আমাকে পাশে বসিয়ে এটা সেটা বলতে বলতে হঠাৎ একটি জায়গায় হাত রাখলেন। আমি সেদিন লং স্কার্ট পরেছিলাম। হাতটা নাড়ানাড়ি করতেই আমার খুব আরাম হচ্ছিল। তারপর স্যার আমাকে জড়িয়ে ধরলেন। আমি স্যারকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপছিলাম। এরপর স্যার যখন আসলো, কাজ আরম্ভ করলেন, আমি তখন নীল হয়ে গেলাম। প্রায় 30 মিনিট পর স্যার আমাকে বললেন, ডোন্ট ওয়ারি মাই গার্ল, দ্য নেক্সট মিটিং উইল বি এ প্লেজার। আমি সেদিন কোনো মতে বাড়ি ফিরলাম। পরের দিন কলেজে যেতেই স্যারের মুখোমুখি হলাম। ক্লাস পালিয়ে স্যারের চেম্বারে গিয়ে সেদিনও আবার খেলা হলো আমাদের। বেশ লেগেছিল। এরপর থেকে আমি আর স্যার প্রায় প্রতিদিন ক্লাস পালিয়ে চেম্বারে বা হোটেলে খেলতে থাকি। সেই একই সাথে প্রেমে পড়লাম বাবলার। ওই আমার সবচেয়ে বেশি দিনের পার্টনার। আমি ওর থেকে 3 বছরের বড়। ও কলেজে নতুন ভর্তি হলে আমি ওর প্রেমে পড়ে যাই। আমরা খুব মস্তি করতাম। এর সাথে সাথে কলেজের প্রায় সব স্যারের সাথে নিয়মিত চলছে। তবে আমাকে সবচেয়ে বেশি মজা বাবলাই দিয়েছে। প্রায় এমনও হতো যে আমরা 2-3 বার হয়ে গেছে, কিন্তু বাবলার তখনও চালিয়ে যাচ্ছে। তো এইসব করতে করতে আমি পাশ করলাম। এখনও বাবলার ফাইনাল হয়নি। ওর সাথে আমার এখনও কথা হয়, তবে দেখা হয় না প্রায় 6 মাস। এর মধ্যে নতুন কারো প্রেমে পড়িনি, তবে প্রতিদিনই আমি নিজে নিজেই কাজ করি। এর মধ্যে আয়শা আমাকে খুব ভালোবেসে ফেলেছে। আজ আমার অফ ডে। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। চেম্বারেই আছি, তেমন রোগী নেই। 2-1 ঘন্টা হলো রাস্তাঘাট শুনশান। আমি দরজা জানালা বন্ধ করে একটা ম্যাগাজিন পড়ছি। পিঠ পর্যন্ত চুল খোলা। আমার আগে বব চুল ছিল। গত 6 মাস এই গ্রাম থেকে আর চুল না কেটে বড় হয়ে গেছে। বাবলার কাছে যেদিন যাব সেদিনও নিজের হাতে আমার চুল কেটে দেবে বয়েজ কাট করে। ম্যাগাজিন পড়তে পড়তে আমি কলেজের জন্য রেডি হচ্ছিলাম। পরনে টাইট কামিজ আর ঢোলা সালোয়ার, ওড়না নেই, তবে গায়ে সার্জিক্যাল অ্যাপ্রন আছে। আমি চেয়ারে বসে টেবিলে পায়ের উপর পা তুলে দিয়েছি। এই সময় পাশের ঘরে কিসের যেন শব্দ পেলাম। ওটা আমার রান্নার মেয়েটার ঘর। আমি দরজার ফুটো দিয়ে চোখ রেখে দেখলাম ও ঘরে যেন যুদ্ধ চলছে। আমার রান্নার মেয়েটার সাথে ওরই বড় ভাই। দেখে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল, কিন্তু কিছুই করার নেই। তখন দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দরজা চোখ রেখে দেখলাম আয়েশার বর, পরনে লাল জামা আর একটা বারমুডা। ওকে দেখে ওর সাথে খেলতে ইচ্ছে করে। আহমেদ ঢুকলে আমি দরজা বন্ধ করে চেয়ারে বসলাম। আহমেদ আমাকে বলল, ডাক্তার সাহেবা, আমার যে একটা বিচ্ছিরি ব্যারাম হয়েছে যে। আমি বললাম, হ্যাঁ বলুন, আর প্লিজ আমাকে ডাক্তার না বলে নমিতা বলুন। উনি বললেন, এই 2 দিন তো আয়েশা বাড়ি নেই, আর আমার তলপেটটা কেমন চিনচিন করে সারাক্ষণ। আপনি তো সবই জানেন, ওইসব না করলে আমাদের চলে না। এখন এই 2 দিনে খুব গোলমাল হচ্ছে আমার। আমি বললাম, গোলমাল? আচ্ছা দেখি, আপনি বেডে শুয়ে পড়ুন। আহমেদ বেডে উঠলেন। আমি বুঝলাম আমার প্ল্যান কাজ করছে। ও আজ রেডি হয়ে এসেছে আমাকে লাগাবে, মানে খেলবে। আমি ওনাকে চেক আপ করে হেসে বললাম, আপনার রোগ বোঝা গেছে, ওষুধ কি এখনই দেবো না রাতে খাবেন? আহমেদ বললেন, না না, রাত অবধি অপেক্ষা করতে পারবো না, আপনি এখনই দিয়ে দেন। আমি বললাম, আপনি তাহলে শুয়ে থাকুন। আমি সত্যি বলছি, আজ বহুদিন পর একজন আসল পুরুষ পেলাম, যে আমাকে খুব খুশি করলো। এক সময় আমি ক্লান্তিতে চেয়ারে এড়িয়ে পড়লাম। আহমেদ আমাকে বলল, ডু ইউ ফিল টায়ার্ড? আমি বললাম, ও নো, আমি এই ধরনের কাজে কখনো ক্লান্ত হই না। আই এম জাস্ট মোর হ্যাংরি। অন্য আরেকদিনের কথা। বিকেলে আর একবার করার পরে আমার একটু ঝিমুনি এসেছে। এমন সময় হাসপাতাল থেকে ফোন। আমি রিসিভ করে বললাম, কি ব্যাপার?
আমাকে বলা হলো হাসপাতাল গ্যারেজে কেউ একজন আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়েছে। আমি ব্যাগ নিয়ে স্কুটি চালিয়ে বের হলাম, মাথায় স্কার্ফ বেঁধে নিলাম। হাসপাতালে তেমন কেউ নেই, বৃষ্টিতে আউটডোরে কেউ নেই, এমার্জেন্সিতেও কেউ নেই। একজন বলল গ্যারেজে কি যেন হয়েছে বলে শুনেছেও। আমি গ্যারেজে ছুটলাম। প্রায় অন্ধকার গ্যারেজে একজন রক্তমাখা লোক দেখলাম, আশেপাশে কেউ নেই। আমার সন্দেহ হলো, তবু এগিয়ে যেতেই কে যেন পেছন থেকে আমার মুখ হাত চেপে ধরলো, আমাকে প্রায় উঠিয়ে নিয়ে গেল কোণের দিকে। পড়ে থাকা লোকটাও উঠে পড়লো। আমার যে ভয় হচ্ছে না তা বলবো না, তবু সাহস করে কথা বললাম না। আমাকে সাদা অ্যাম্বাসাডারের ঢিকির উপরে মুখ চেপে ধরলো। ওদের একজন আমাকে বলল, শালি আব আই তো হাত মে। আমি বুঝলাম এটা আমাদের ওয়ার্ড বয় বাপি। পাশ থেকে অন্যজন বলল, বসদের মাত করো, মুঝেদের পছন্দ নেহি। এ হলো ওয়ার্ড বয় পিকু। আমি মনে মনে ভাবলাম তাহলে এই দুটোতে মিলে আমাকে এখানে ডেকে এনেছে। আমি সাহস করে বললাম, বাপি দেখ ইয়ার, মুঝে ভি দের পছন্দ নেহি, লেকিন মেরি কাপড়ে খারাপ মত করনা। আমি এই কথা বলার সাথে সাথে বাপি পিকুর হাত সরে গেল। আমি সোজা হয়ে উঠে ওদের দিকে তাকিয়ে বললাম, আরে ইয়ার ऐसे थोड़ी मजा आता है, तू पहले क्यों नहीं बोला कि तू लोग मुझे चाहता है। পাপি আমতা আমতা করে, না মানে আপনি কি ভাববেন তাই। পিকু বলল, না ম্যাডাম, এবারের মতো আমাদের ছেড়ে দিন, পুলিশে দেবেন না প্লিজ। এরপর দুজনেই কাঁদতে ওঠে। আমি ওদের বললাম, তোরা আমার সাথে যে বেয়াদবি করেছিস তার কোনো ক্ষমা হয় না, তবে আমি তোদের শুধুমাত্র একটা শর্তেই ক্ষমা করে দিতে পারি। ওরা দুজনেই একসাথে বলে উঠল, প্লিজ ম্যাম, আপনি আমাদের যা করতে বলবেন আমরা তাই করব, তবুও আপনি আমাদের পুলিশে দেবেন না। আমি ওদের বললাম, ঠিক আছে, তোমরা যা করতে চেয়েছো তাই করে আমাকে মজা দাও, আর যদি পারো তাহলে আমাকে তোমাদের অবস্থা খারাপ করে দিব। পিকু আমাকে বলল, ঠিক আছে ম্যাম, আমরা চেষ্টা করব। এই বলে তারা খেলা আরম্ভ করে দিল। আমি শুধু চোখ বন্ধ করে রইলাম। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার তখন কি অবস্থা। ঘন্টাখানেক পর আমি ওদের বললাম, তোমরা খুব ভালো করেছো, আমি তোমাদের উপর সন্তুষ্ট। এখন থেকে তোমরা যখনই চাইবে আমি হাজির হয়ে যাব। ওরা আমার কথা শুনে খুশিতে গদগদ হয়ে আমাকে বলল, আপনি সত্যি বলছেন ম্যাডাম? আমি বললাম, হ্যাঁ সত্যি, এখন থেকে তোমরাই আমার নতুন ঠিকানা। কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাও।